এই মুহূর্তে চারটি বড় খবর সামনে আসছে। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, এবার বিপদে তৃণমূলের দাপুটে প্রার্থী, বাতিল হতে পারে নমিনেশনের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ মেদিনীপুরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এপ্রিল মাসে 2 তারিখ মেদিনীপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছিলেন সুজয় হাজরা। সেই সময় তার দেওয়া হলফনামা তথ্য গোপন করা হয়েছে বলে অভিযোগ মেদিনীপুরের বিজেপি প্রার্থী শঙ্করবাবুর। বিজেপি প্রার্থীর অভিযোগ, সুজয় হাজরা নিজে একটি পার্টনারশিপ ফার্মে লাভজনক ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু হলফনামায় তিনি দাবি করেছেন তার পার্টনারশিপ কোনো ব্যবসা নেই। আয়ের হিসেবের ক্ষেত্রেও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে কমিশনকে। সমস্ত নথি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের ডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির দাবি, মানুষের সঙ্গে প্রতারণার পাশাপাশি কমিশনের সঙ্গেও প্রতারণা করছে তৃণমূল প্রার্থী। আইনজীবী তীর্থঙ্কর ভকতের মতে, এই ধরনের তথ্য গোপন করা একেবারেই বাঞ্ছনীয় নয়। তথ্য গোপনের জন্য কমিশন চাইলে তার প্রার্থীপদ বাতিল এবং জরিমানাও করতে পারে। যদিও মেদিনীপুর বিধানসভা তৃণমূল প্রার্থী সুজয় হাজরার দাবি, কমিশন থেকে নোটিশ করে এই বিষয়ে জানতে চাইলে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, আর আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য ক্ষমাও চাইব। অর্থাৎ তিনি যে মিথ্যে হলফনামা জমা দিয়েছেন সেটা তিনি স্বীকার করে নিচ্ছেন। এবার যদি চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে, সেটা হলো সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে। ডিএ মামলার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আদালতের নির্দেশে আগামী 6 মে পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়েছে। ভোটের আবহে সরকারি কর্মচারীরা এই শুনানির দিকে অধীর আগ্রহে তাকিয়েছিলেন, কিন্তু আপাতত তাদের আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। মূলত সময়ের অভাব বা অন্য কোনো আইনি কারণে মুলতুবি বলে জানা গিয়েছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো 6 মে অবধি এই মামলা মুলতুবি রাখা হয়েছে। তার 2 দিন আগেই বাংলার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, রাজ্যের হাওয়া যেরকম, তাতে ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আর থাকবে না। সেক্ষেত্রে তারা হয়তো বেঁচে যেতে পারে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া থেকে। সুতরাং আজকের এই মামলা পিছিয়ে যাওয়া খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলে। এবার যদি চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে, ভারতের বিচার ব্যবস্থায় রায় ঘোষণার পরও তা কার্যকর না হওয়া বা এক্সিকিউশন পিটিশন ঝুলে থাকা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দেশের জেলা আদালতগুলিতে বর্তমানে 10 লক্ষাধিক এই ধরনের মামলা অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে, যা বিচার প্রক্রিয়ার সামগ্রিক কার্যকারিতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি পঙ্কজ মিতালের ডিভিশন বেঞ্চ এই পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ এবং হতাশাজনক বলে অভিহিত করেছেন। আদালত কক্ষের রায়ে জয়ী হওয়ার পরও বাস্তবে তার সুফল পেতে সাধারণ মানুষকে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে সম্পত্তি বিবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আদালতের চূড়ান্ত নির্দেশ পাওয়ার পরও তা কার্যকর করার জন্য জয়ী পক্ষকে পুনরায় নিম্ন আদালতের দ্বারস্থ হতে হয়। সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শুধু রায় দেওয়াই শেষ কথা নয়, সেই রায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ন্যায় বিচার সম্পূর্ণ হয় না। 2006 সালের একটি সম্পত্তি বিবাদের মামলার সূত্র ধরে এই পর্যবেক্ষণ উঠে এসেছে, যেখানে সুপ্রিম কোর্ট জেতা 2 দশক পরেও আবেদনকারী নিম্ন আদালতে ঝুলে থাকা মামলার কারণে নিজের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। দেশের বিচার পরিকাঠামোয় মামলার এই স্তূপ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আদালতের তথ্য অনুযায়ী 1 নম্বর,
জেলা আদালতগুলিতে বর্তমানে 10 লক্ষেরও বেশি এক্সিকিউশন মামলা ঝুলে রয়েছে। 2 নম্বর, এর মধ্যে প্রায় 8 লক্ষ মামলা 6 মাসের বেশি পুরনো। এবং 3 নম্বর, গত এক বছরে প্রায় 7.7 লক্ষ মামলা নিষ্পত্তি হলেও অমীমাংসিত মামলার সংখ্যা এখনও অনেক বেশি। বিচারপতিদের বেঞ্চ এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য দেশের প্রতিটি হাইকোর্টকে একটি কার্যকর সিস্টেম বা পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অনেক ক্ষেত্রে হাইকোর্টগুলো এই মামলা দ্রুত শেষ করার জন্য কী পদক্ষেপ নিয়েছে তা একেবারেই স্পষ্ট নয়। তাই প্রতিটি হাইকোর্টকে তাদের অধীনস্থ জেলা আদালতগুলোতে এই ধরনের আবেদন যাতে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করা হয় তার জন্য গাইডলাইন বা নির্দেশিকা জারি করতে হবে। সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থানের ফলে আশা করা হচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষিত মামলার জট এবারে খুলবে। 7ই অক্টোবর 2026-এ পরবর্তী শুনানির দিন ধার্য করে প্রতিটি হাইকোর্টকে তাদের গৃহীত পদক্ষেপের রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। বিচার ব্যবস্থার এই সংস্কার সাধারণ মানুষের মনে আইনের শাসনের প্রতি আস্থা আরও দৃঢ় করবে এবং জয়ী পক্ষকে হয়রানির হাত থেকে বাঁচাবে। যাই হোক, চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে, অর্থাৎ চতুর্থ গুরুত্বপূর্ণ খবরে। এবার ঐতিহাসিক রায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের চুক্তিতে সই করার পর আর পিছু হটা যাবে না। দেশের বিচার ব্যবস্থায় ডিভোর্স সংক্রান্ত আইনি জটিলতা কমাতে এক ঐতিহাসিক পর্যবেক্ষণে এই সিদ্ধান্ত স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণয়ের বেঞ্চ সাফ জানিয়েছে, দুই পক্ষ একবার বিবাদের নিষ্পত্তিতে রাজি হয়ে গেলে পরবর্তীকালে কোনো পক্ষই এককভাবে সেই সম্মতি ফিরিয়ে নিতে পারবেন না। আদালতের মতে আইনি ডিক্রি জারি হওয়ার আগে পর্যন্ত সাধারণত সম্মতি প্রত্যাহারের সুযোগ থাকলেও মধ্যস্থতার মাধ্যমে হওয়া চুক্তির ক্ষেত্রে বিশেষ বাধ্যবাধকতা রয়েছে। যদি প্রমাণিত হয় যে কোনো পক্ষ জোরজবস্তি বা প্রতারণার শিকার হয়েছেন, তবেই চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সম্ভব। অন্যথায় বিনা কারণে চুক্তি থেকে সরে আসার চেষ্টা করলে সংশ্লিষ্ট পক্ষের ওপর বিশাল অঙ্কের জরিমানা ধার্য করা হতে পারে। সেক্ষেত্রে জরিমানা হতে পারে 5 লক্ষ টাকা। সুপ্রিম কোর্ট মনে করছে, আদালত অনুমোদিত মধ্যস্থতার প্রক্রিয়াকে শক্তিশালী করতেই এই কঠোর অবস্থান প্রয়োজন। অন্যথায় মধ্যস্থতার সামগ্রিক ভিত্তি ও আইনি বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। দিল্লির এক দম্পতির মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিল শীর্ষ আদালত।